আমরা কোঅর্ডিনেটস 1 ক্লাসে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে দুটো বিন্দু দেওয়া থাকলে তার দূরত্ব নির্ণয় আমরা কিভাবে করব এবং স্থানাঙ্ক জ্যামিতির প্রাথমিক ধারণা এবং দুটো বিন্দু যদি দেওয়া থাকে তার দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করব আমরা কোঅর্ডিনেটস ক্লাস 1-এ সেটা শিখছি বা আমরা ওটা গাণিতিক হিসাবটা বোঝার চেষ্টা করছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব বা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে যদি এমন হয় বিষয়টা যে এবি একটা রেখাংশ যার এ বিন্দুর স্থানাঙ্ক হলো x⁻1 y⁻1 আর বি বিন্দুর স্থানাঙ্ক হলো x⁻2 y⁻2 এটা দেওয়া আছে বা আমরা জানি। এখন এ বি রেখাংশের উপরে উপরিস্থিত একটা বিন্দু সাপোজ পি দেওয়া আছে কিন্তু বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া নাই, বিন্দুর স্থানাঙ্কটা আমরা জানি না। তবে এপি অনুপাত পিবি এটা দেওয়া আছে, মানে অনুপাতটা দেওয়া আছে যে পি বিন্দুতে এবি রেখাংশটিকে কিভাবে বিভক্ত করছে তার অনুপাতটা দেওয়া আছে। তাহলে এখানে কি কি দেওয়া থাকলো? এ আর বি বিন্দুর স্থানাঙ্ক, পি এর অবস্থান এবং পি বিন্দুটা এবি রেখাংশটিকে কি অনুপাতে বিভক্ত করছে সে অনুপাতের মান। কিন্তু পি বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া নাই বা এটাই আমাদের নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব এটা একটু বোঝার চেষ্টা করি। কিভাবে নির্ণয় করব? এখন এই পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে গেলে আমরা যে ধারণাটা ব্যবহার করব সেটা হলো সদিশ ত্রিভুজের ধারণা। এখন দুটো ত্রিভুজ কিভাবে সদিশ হয় আর দুটো ত্রিভুজ সদিশ হলেই বা কি হয়, কিংবা বলা যেতে পারে যে সদিশ ত্রিভুজই বা কি বিষয়, সেটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি, তারপরে এই প্রমাণটাতে আসা যাবে। এখন সদিশ ত্রিভুজের বিষয়টা, সদিশ ত্রিভুজ, সদিশ কথাটার অর্থটা কি? একই রকম দেখতে, যে ত্রিভুজ দুটো মোটামুটি একই রকম দেখতে তাদেরকে আমরা সদিশ ত্রিভুজ বলতে পারি। কিন্তু একই রকম দেখতে এই কথাটার ভিতরে একটা বিষয় আছে যে একই রকম দেখতে হলে যে এক হবে বিষয়টা কিন্তু তা নয়। যেমন আমরা এরকম একটা ত্রিভুজ আঁকলাম, এই যে এখানে দেখা যাচ্ছে যে দুটো ত্রিভুজ আঁকা আছে, দেখতে কিন্তু একই রকম। ত্রিভুজ যদি আমরা খেয়াল করি দেখতে মোটামুটি একই রকমই লাগতেছে, কিন্তু আকার কিন্তু ভিন্ন, আকার এক না। তাহলে এই দুটো হবে সদিশ ত্রিভুজ, দেখতে একই আকার ভিন্ন, এদেরকে সদিশ ত্রিভুজ বলা হয়। এখন কথা হচ্ছে আমরা যদি গাণিতিক ভাবে বিষয়টা বোঝার চেষ্টা করি যে কোন কোন ক্ষেত্রে দুটো ত্রিভুজকে সদিশ বলা যেতে পারে। সাধারণত সদিশ ত্রিভুজের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে লক্ষণীয় বিষয়টা হচ্ছে এমন যে যদি অনুরূপ কোণগুলো বা কোণগুলো সমান হয়, অর্থাৎ এই ত্রিভুজের তিনটা কোণ এবং এই ত্রিভুজের তিনটা কোণ যদি সমান হয় ত্রিভুজ দ্বয়কে সদিশ বলা যায়। কোণ সমান কিন্তু বাহুগুলো সমান হতেও পারে নাও হতে পারে। বাহুগুলো সমান হতে হবে এমন বিষয় না, কিন্তু কোণগুলোকে অবশ্যই সমান হতে হবে। অর্থাৎ দুটো ত্রিভুজের তিনটা কোণই যদি একটি অপরটির সমান হয়
তাহলে ত্রিভুজদ্বয়কে সদিশ বলা যায়। আর দুটো ত্রিভুজ যদি সদিশ হয় সেক্ষেত্রে কি হয়? সাপোজ এ বি সি ডি ই এফ, এখানে হচ্ছে এবিসি আর ডি এফ, এই ত্রিভুজ যদি সদিশ হয় তাহলে কি হতে পারে? এখানে তাহলে হতে পারে যে এদের যে অনুরূপ বাহুগুলো আছে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। কি হয়? দুটো ত্রিভুজ সদিশ হলে ত্রিভুজের অনুরূপ বাহুগুলো বা অনুরূপ বাহুদ্বয় সমানুপাতিক হয়। এখন অনুরূপ বাহু এই বিষয়টা আসলে কি? আমরা তো বললাম যে ত্রিভুজের সদিশ তাহলে অনুরূপ বাহু সমানুপাতিক। তাহলে অনুরূপ বাহু আসলে কি? অনুরূপ বাহু বিষয়টা হচ্ছে এমন, সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় পরস্পর অনুরূপ। সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় পরস্পর অনুরূপ। আমরা একটু চিত্রের সাথে বিষয়টা বোঝার চেষ্টা করি। যেমন ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ আমরা কোণ এ সমান কোণ ডি, কোণ বি সমান কোণ ই এবং কোণ সি সমান কোণ এফ। তাহলে আমরা বলতে পারতেছি যে অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদিশকোণী ও সদিশ। আমরা এটা বলতে পারতেছি যেহেতু এবিসি এবং ডিএফ এর তিনটা কোণের সমান, তাহলে আমরা সদিশ বলছি। এখন এটা বলার পর আমরা কি বললাম যে অনুরূপ বাহুদ্বয় সমানুপাতিক হয়। এখন সেটা কি হয় বা সেটা আমরা কিভাবে করব? অনুরূপ বাহু সম্বন্ধে আমরা যেটা জানলাম যে সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় অনুরূপ। তাহলে এখন দেখি এ আর ডি এই দুটো কোণ সমান, তাহলে এ কোণের বিপরীত বাহু কোনটা? হ্যাঁ, এখানে এ কোণের বিপরীত বাহু বিসি, তাহলে বিসি। এখন ডি কোণের বিপরীত বাহু কোনটা? ইএফ। তাহলে বিসি আর ইএফ অনুরূপ বাহু এবং তাদের অনুপাত। আচ্ছা, আমরা আবার দেখি বি সমান ই, তাহলে কোণ বি এর বিপরীত হলো এসি, তাহলে এসি। আর কোণ ই এর বিপরীত বাহু হচ্ছে ডিএফ। তাহলে এখন তো ব্যাপারটা মোটামুটি বোঝা যাচ্ছে। এখন তাহলে এটা আমরা খুব সহজে হয়তো বের করতে পারতেছি। কোণ সি আর এফ, কোণ সি এর বিপরীত হলো এবি, আর কোণ এফ এর বিপরীত হলো ডিই। এই বিষয়টা, এইটাই আমরা বলতেছিলাম অনুরূপ বাহুদ্বয় সমানুপাতিক। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় যে দেখা যাচ্ছে আমরা লবে এই যে তিনটা বাহু আমরা লিখছি, একটু খেয়াল করলে দেখা যাবে এই তিনটা বাহু আসলে একই দিকে এবং হরে যে তিনটা বাহু আছে এই তিনটা বাহু একই ত্রিভুজের। তাহলে অবশ্যই লক্ষণীয় বিষয় হচ্ছে এটা, আমরা লবে যে ত্রিভুজের বাহুটা দেখাবো প্রতি ক্ষেত্রে লবে ওই ত্রিভুজটার বাহুটাকেই দেখাবো। এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। আচ্ছা, আর একটু আমরা পরিষ্কার হই। সাপোজ যে আমি লিখলাম এইটা এইভাবে যে ত্রিভুজ এবিসি এর বাহুগুলোকে লবে দেখালাম আর ত্রিভুজ ডিএফ এর বাহুগুলোকে হরে দেখালাম। কিন্তু এমন যদি হয়, যদি এইভাবে আমরা চিন্তা করি যে না ডিইএফ এর বাহুগুলোই আমরা লবে দেখাবো, তাহলে এইভাবে লেখা যেতে পারে ইএফ ভাগ বিসি সমান সমান ডিএফ ভাগ এসি সমান সমান
তাহলে এভাবেও লেখা যেতে পারে, দুটো একই অর্থই বোঝায়। এমন কোনো কথা না যে এই ত্রিভুজটা অবস্থান দেখে আমরা উপরে লিখতেছি, এরকম না বিষয়টা। আমরা এভাবেও লিখতে পারবো, এইভাবেও লিখতে পারবো, দুটাই রাইট, এটাও রাইট, এটাও রাইট। এটা যে কোনো একটা লিখলেই হবে, কিন্তু লক্ষণীয় বিষয় কিন্তু ওটাই, কোনটা, যে লবে যে ত্রিভুজটা নিব, ত্রিভুজের বাহু নিব, প্রতি ক্ষেত্রে লবে ওই একই ত্রিভুজের বাহু নিব, এবং হরে যে ত্রিভুজের বাহুটা নিব, প্রতি ক্ষেত্রে ওই একই ত্রিভুজের বাহু নিব। খালি জাস্ট একটু খেয়াল করতে হবে, তাহলে আর কোনো সমস্যা নাই। আর লব হরে আমি যে কোনো ত্রিভুজের বাহুই দেখাতে পারি। এই হলো সদিশ ত্রিভুজের একটা ধারণা, এবং এই ধারণাটা আমরা ব্যবহার করে এই পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করার চেষ্টা করব। এখন এর পাশাপাশি আমাদের আরেকটা যে বিষয় জানতে হবে সেটা হচ্ছে একান্তর কোণ এবং অনুরূপ কোণ, আর হচ্ছে সমান্তরাল রেখা। এই ধারণাগুলো আমাদের থাকতে হবে। সমান্তরাল রেখা, একান্তর কোণ এবং অনুরূপ, এই ধারণাগুলোরও আমরা এখানে ব্যবহার করব। এখন তাহলে সমান্তরাল রেখা কি? আমরা জানি যে দুটো রেখা, এদের মধ্যবর্তী দূরত্ব যদি প্রতি ক্ষেত্রে একই হয়, মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব যদি প্রতি ক্ষেত্রে একই হয়, তাহলে রেখা দুটোকে আমরা সমান্তরাল রেখা বলি। এবং আরেকটা শর্ত আছে যে এই রেখা দুটো কখনোই একে অপরকে ছেদ করবে না। আমরা যতটাই বর্ধিত করি না কেন, যতটাই বর্ধিত করব, কখনোই রেখা দুটো একে অপরকে ছেদ বা স্পর্শ করবে না, এবং প্রতি ক্ষেত্রে এই মধ্যবর্তী দূরত্বটা সমান হবে। এরকম রেখাকেই বলা হবে সমান্তরাল সরলরেখা। এখন এখানে আরেকটা বিষয় আছে, যে আমরা যদি একটু ছোট করে নিই, এই রেখাটাকে আমরা ছোট করে নিই, তারপরও এই যে অংশটুকু, যেটা কিনা আমাদের প্রদত্ত বা পূর্বের যে সরলরেখা ছিল তার একটা অংশ মাত্র, কিন্তু এই অংশটাও এই রেখাটার সমান্তরাল হবে। এই জন্য বলা হয়ে থাকে একটা সমান্তরাল রেখার যে কোনো অংশই সমান্তরাল হবে, যে কোনো অংশ। যেমন এই রেখা দুটো সমান্তরাল, এখন তার এই অংশটুকু, এই অংশটুকু এই রেখাটার সমান্তরাল হবে, এই অংশটুকু এই রেখাটার সমান্তরাল হবে, এই অংশটুকু এই রেখাটার সমান্তরাল হবে। এটা যে কোনো সমান্তরাল রেখার জন্যই প্রযোজ্য। এই তো গেল সমান্তরাল রেখার একটা বিষয়। এরপর আমরা দেখি একান্তর কোণ, অনুরূপ কোণ কি। একান্তর কোণ, অনুরূপ কোণ হচ্ছে দুটো রেখা একটা রেখা ছেদ করে, দুইটা রেখাকে একটা রেখা ছেদ করবে, আর ছেদ করাতে এই ছেদকের এই ভিন্ন পাশে এভাবে দুটা কোণ পাওয়া গেল। এই কোণগুলোকে আমরা বলবো একান্তর কোণ, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা একান্তর, ছেদকের বিপরীত পাশে এই কোণ দুটো কি একান্তর। আর ছেদকের একই পাশে এই কোণ এবং এই কোণ, এই দুটো হচ্ছে ছেদকের একই পাশে এবং মোটামুটি একই দিকে বোঝা যাচ্ছে, এইদিকে এইদিকে। এই কোণ দুটাকে আমরা বলবো অনুরূপ। কি বলবো? অনুরূপ। ছেদকের বিপরীত পাশে হলে একান্তর, আর একই পাশে হলে অনুরূপ। তবে এখানে একটা লক্ষণীয় বিষয়, এই কোণটাও ছেদকের যে পাশে, এই কোণটা কিন্তু ছেদকের একই পাশে, কিন্তু এই দুটো কিন্তু অনুরূপ কোণ নয়। কেন নয় একটু খেয়াল করি। এই কোণের দিকটা যেদিকে, এই কোণের দিকটা তার বিপরীত দিকে বোঝা যায়। আমরা যে দিকটা খেয়াল করি, এই কোণটা যে দিকের দিকটা বোঝাচ্ছে, এই কোণটা তার বিপরীত দিকটা বোঝাচ্ছে। এই জন্য এই দুটো অনুরূপ না, অনুরূপ।
একই রূপ বা একই রকম, তাহলে সেটা কি হচ্ছে? হ্যাঁ, এই যে এই কোণ দুটো ছেদকের একই পাশে এবং একই দিক বোঝাচ্ছে, তাহলে এই জন্য এই কোণ দুটোকে আমরা অনুরূপ কোণ বলি। অনুরূপ কোণ বলবো। তাহলে এই তো গেলে একান্তর কোণ আর অনুরূপ কোণের ব্যাপার। এখন সমান্তর রেখার সাথে একান্তর কোণ আর অনুরূপ কোণের একটা সম্পর্ক কি? যদি রেখা দুটি সমান্তরাল হয় তাহলে একান্তর কোণ এবং এই অনুরূপ কোণ সমান হয়। এগুলো একান্তর এবং অনুরূপ কোণ, কিন্তু এই রেখা দুটো সমান্তরাল নয়। এখানে দেখলে বোঝা যাচ্ছে যে আমরা একটু গঠিত করি, এরা একেবারে সাথে মিলে যাবে। মধ্যবর্তী লম্ব দূরত্ব কখনোই এখানে একই নয়। এই ক্ষেত্রে একান্তর কোণ এবং অনুরূপ কোণ সমান হবে না। কিন্তু রেখা দুটো যদি সমান্তরাল হয় তাহলে একান্তর কোণ এবং অনুরূপ কোণ সমান হবে। বা এটা আমরা বিপরীতভাবে বলতে পারি, একান্তর কোণ আর অনুরূপ কোণ সমান হতে রেখা দুটো সমান্তরাল। আবার অন্যভাবে বলতে গেলে রেখা দুটো সমান্তরাল হলে উৎপন্ন একান্তর কোণ এবং অনুরূপ কোণ সমান হয়। এখন আমরা সাপোজ এই রেখাটা আর এই রেখাটা হলো সমান্তরাল, এটা হলো ছেদক। তাহলে এখানে আমাদের এই কোণ আর এই কোণটা উৎপন্ন হচ্ছে। এখন এই কোণ দুটো কে কি কোণ বলা যায় একটু খেয়াল করে যদি দেখি, এবং আমরা কিছুক্ষণ আগে যে আমরা পাঠটা বা লেসনটা নিলাম সেটা যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, তাহলে আমরা খুব সহজে বলতে পারবো এই কোণ দুটো আসলে অনুরূপ কোণ। কেন? ছেদকের একই পাশে এবং মোটামুটি একই দিকে, একই দিকটা বোঝাচ্ছে, তাহলে এই কোণ দুটো হচ্ছে অনুরূপ। তা আজকে আমরা যে লেসনটা দেখলাম বা যে বিষয়টা বোঝার চেষ্টা করলাম, যে এই যে পি বিন্দু যেটা এবিকে এম অনুপাত এন ভাবে অন্তর্বিভক্ত করছে, সেই বিন্দুতে স্থানাঙ্ক নির্ণয় করতে যে আমাদের যে ধারণাগুলো আমরা এখানে ব্যবহার করব বা যে ধারণার সাহায্যে এই পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব আমরা, সেই ধারণাগুলো সম্বন্ধে একটা বিশদ আলোচনা করা হলো। এবং আশা করি আলোচনাটা অবশ্যই বোঝা গেছে সদিশ ত্রিভুজের ধারণা এবং দুটো ত্রিভুজ সদিশ হলে কী হতে পারে, এবং সমান্তর রেখার ধারণা এবং একান্তর কোণ এবং অনুরূপ কোণের ধারণা। এই সবগুলো বিষয়ের সাহায্যে আমরা আগামী ক্লাসে পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। ধন্যবাদ।